হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমরা তোমাদের ক্লাস 8 এর প্রশ্নবিচিত্রা থেকে দেখো পরিবেশ ও বিজ্ঞানে যেটা 13 নম্বর স্কুল রাজাগ্রাম এসবি রাহা ইনস্টিটিউশন থেকে যে কোশ্চেন পেপারটা দেওয়া হয়েছে সেটার আমরা সমস্ত 4 দাগের কোশ্চেনের আনসার অর্থাৎ সমস্ত 3 মার্কসের কোশ্চেন আনসার প্রোভাইড করব। যারা প্রিভিয়াস ক্লাস দেখোনি, যেখানে আমরা এই স্কুলের সমস্ত 1 মার্কস এবং 2 মার্কসের কোশ্চেনের আনসার অর্থাৎ 1 দাগের 2 দাগের এবং 3 দাগের কোশ্চেনের আনসার প্রোভাইড করেছিলাম, তারা কিন্তু অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে ক্লাস 8 সায়েন্স প্লেলিস্টের লিংকে ক্লিক করে প্রিভিয়াস ক্লাসটি দেখে নিও। তাহলে চলো আজকে আমরা রিমেনিং কোশ্চেন আনসার গুলো সলভ করে নিই। আজকে আমাদের দেখো প্রথম প্রশ্ন, বিশুদ্ধ পারদের ঘনত্ব সিজিএস পদ্ধতিতে কত? আনসার হবে দেখো এখানে 13.6 13.6 গ্রাম পার ঘন সেমি। কেমন? গ্রাম পার ঘন সেমি। এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে পারদের ঘনত্ব। নেক্সট, নিউটন এবং ডাইনের মধ্যে সম্পর্কটি লেখো। আমরা জানি 1 নিউটন মানে হচ্ছে 10⁵ ডাইন। কেমন? DYN লিখবে। অ্যাকচুয়ালি ডাইন হচ্ছে DYNE ডাইন, কিন্তু একক হিসেবে লিখলে শুধুমাত্র DYN হয়। এরপরে নেক্সট, টেবিলের উপর রাখা একটি স্থির বস্তুকে 9.8 নিউটন বল দ্বারা টানা সত্ত্বেও বস্তুটি স্থির অবস্থায় আছে। এক্ষেত্রে ঘর্ষণ বলের মান কত? এখানে যেহেতু স্থির অবস্থায় আছে, গতিশীল হচ্ছে না, তার মানে এখানে ঘর্ষণ বলের মানও কিন্তু 9.8 নিউটন হবে। এরপরে 2 দাগের এ, সিনেমার পর্দায় কি ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? আনসার হবে সদ্বিম্ব। কেমন? তার কারণ একে পর্দায় ফেলা যায়। এরপরে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনকে পূর্ণ প্রতিফলন বলা হয় কেন? কারণটা হচ্ছে সাধারণ প্রতিফলনে আপতিত রশ্মির কিছু অংশ প্রতিফলকের মধ্য দিয়ে প্রতিসৃত হয়, এর সামান্য অংশ প্রতিফলক শোষণ করে এবং বাকি অংশের প্রতিফলন ঘটে। যখন ধরো আয়নার মাধ্যমে সাধারণভাবে প্রতিফলন হয়, তখন সেক্ষেত্রে কিছুটা প্রতিফলকের মধ্য দিয়ে প্রতিসৃত হয়, কিছুটা প্রতিফলক মানে ওই আয়নাটা কিছুটা রশ্মিকে শোষণ করে, আর বাকি অংশটার প্রতিফলন ঘটে। তাহলে 100% কিন্তু প্রতিফলন ঘটে না। কিন্তু যখন আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে, সেখানে যেহেতু রশ্মি প্রতিসৃত হওয়ার সুযোগ পায় না, তাহলে সেক্ষেত্রে আলোর প্রতিসরণটা বন্ধ। তাই সামান্য শোষিত অংশটুকু ছাড়া বেশিরভাগ আপতিত অংশ বা আপতিত অংশের প্রায় সমগ্র অংশই কিন্তু প্রতিফলিত রশ্মি হিসাবে প্রত্যাবর্তন করে। তাই এই ঘটনাকে পূর্ণ প্রতিফলন বলা হয়। এরপরে দেখো সংকট কোণের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? লিখবে দেখো সংকট কোণের মান মাধ্যমের প্রকৃতি ও আপতিত আলোর বর্ণের উপর নির্ভর করে। 3 এ, প্রদত্ত যৌগগুলির মধ্যে কোনগুলি তড়িৎযোজী এবং কোনগুলি সমযোজী লেখো। দেখো যেগুলো সমযোজী আমরা গোল করে দিচ্ছি। দেখো সমযোজী হচ্ছে অ্যাসিটিলিন C2H2 এবং NaH3, এই দুটো হচ্ছে সমযোজী। আর তড়িৎযোজী নিচে আন্ডারলাইন করছি, দেখো Na2O আর Na2SO4 সোডিয়াম সালফেট, এগুলো হচ্ছে তড়িৎযোজী। বি নাম্বার প্রশ্ন, একটি ধনাত্মক মূলকের এবং একটি ঋণাত্মক মূলকের উদাহরণ দাও। ধনাত্মক মূলকের নাম হচ্ছে অ্যামোনিয়াম মূলক, তোমরা সংকেতটা লিখবে NH4+। আর ঋণাত্মক মূলকের ক্ষেত্রে তোমরা লিখবে SO4 বাই নেগেটিভ, এটা হচ্ছে সালফেট মূলক। তাহলে ধনাত্মক মূলককে তোমরা লিখছো অ্যামোনিয়াম NH4+, আর ঋণাত্মকের ক্ষেত্রে তোমরা লিখবে দেখো সালফেট SO4 বাই নেগেটিভ। এরপরে 4 নম্বর প্রশ্ন, দেখো এতে জিজ্ঞাসা করা হচ্ছে একটি ধাতুর নাম লেখো যা ঠান্ডা ও ফুটন্ত জলের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করতে পারে না, কিন্তু স্টিমের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন করতে পারে। আনসার হবে আয়রন। আয়রন লেখার পরে অবশ্যই ব্র্যাকেটে Fe এই কথাটা লিখে দেবে। এরপরে হাইড্রোজেন পারক্সাইডের লঘু জলীয় দ্রবণে সামান্য MnO2 গুঁড়ো দিলে যা ঘটবে তার সমীকরণ এবং পর্যবেক্ষণ লেখো। লিখবে একটি টেস্ট টিউবে অল্প পরিমাণ হাইড্রোজেন পারক্সাইড দ্রবণ নিয়ে তার মধ্যে সমপরিমাণ জল মেশানোর পর তার মধ্যে খুব সামান্য পরিমাণ MnO2 মানে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের গুঁড়ো যদি দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে দ্রুত অক্সিজেনের বুদবুদ বেরোতে থাকে। তাহলে এক্ষেত্রে MnO2 অনুঘটক হিসাবে কাজ করে। নিয়ে লিখে দেবে এই বিক্রিয়াটা, সেটা হচ্ছে 2H2O2, এটা হচ্ছে হাইড্রোজেন পারক্সাইড। MnO2 মানে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এখানে অনুঘটকের কাজ করে, নিয়ে হাইড্রোজেন পারক্সাইডটাকে ভেঙে তৈরি করে জল এবং অক্সিজেন। এরপরে 5 এর এ, স্বচ্ছ চুন জলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রবাহিত করলে কি ঘটে রাসায়নিক বিক্রিয়া সহ লেখো। লিখবে যে একটি কাঁচের পাত্রে কিছুটা পরিষ্কার চুন জল মানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড নেওয়ার পর তার মধ্য দিয়ে কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালনা করা হলে স্বচ্ছ চুন জল ঘোলা হয়ে যায়। এক্ষেত্রে যে বিক্রিয়াটি হয় সেই বিক্রিয়া সমীকরণটি হলো, বিক্রিয়া সমীকরণটা দেখাবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড
তার সঙ্গে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়ায় তৈরি হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট এবং জল। এখানে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হয় যেটা হচ্ছে জলে অদ্রাব্য, তার জন্য কিন্তু ওই স্বচ্ছ চুন জলটা ঘোলাটে হয়ে যায়। এর সঙ্গে দেখো এটাও তোমরা অ্যাড করতে পারো যে ওই ঘোলা চুন জলের মধ্য দিয়ে যদি আবার বেশি পরিমাণে মানে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড গ্যাস অনেকক্ষণ ধরে চালানো হয় তাহলে সেক্ষেত্রে ওই ঘোলাটে চুন জল আবার পরিষ্কার হয়ে যায়, মানে স্বচ্ছ হয়ে যায়। তার কারণ আবার যে বিক্রিয়াটা দেখানো হয়েছে এখানে দেখো ক্যালসিয়াম কার্বনেট যেটা উৎপন্ন হয়েছে জল এটাও ছিল, কেমন এটা ছিল এবং এটা ছিল। অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড যখন মেশানো হচ্ছে তখন ক্যালসিয়াম বাইকার্বনেট মানে CaHCO3 উৎপন্ন হয়। এটা জলে দ্রাব্য, তাই না, জলে দ্রাব্য ফলে দ্রবীভূত হয়ে যায়, তার জন্য ঘোলাটে চুন জল আবার স্বচ্ছ হয়ে যায়। কেমন, তাহলে এই কথাগুলো তোমরা কিন্তু অবশ্যই লিখে দেবে। এরপরে বাকি বল কাকে বলে লিখবে যে কার্বনের যেটা C60 ফ্লোরিন সেই রূপভেদটিকে বাকি বল বলা হয়। কেন বলা হয় সেটা তোমরা জেনে রাখো। এর কারণটা হচ্ছে দেখো এই যে রূপভেদটা C60 ফ্লোরিন এটা আমেরিকার বিখ্যাত স্থাপত্য, এই যে স্থাপত্য হচ্ছে এটা হচ্ছে দেখো জিওডেসিক ডোম। এই যে স্থাপত্য এটা যিনি তৈরি করেছেন মানে স্থপতি তার নাম হচ্ছে দেখো ডক্টর আর বাকমিনিস্টার। এই ফুলারের নামানুসারে C60 এর নামকরণ বাকমিনিস্টার ফুলারিন করা হয়েছে। এই রূপভেদটির আকার ফুটবলের মতো সুষম গোলাকার, তাই একে বাকি বল কিন্তু বলা হয়। 6 নম্বর প্রশ্ন, গ্রিনহাউস প্রক্রিয়া কাকে বলে? দুটি বিকল্প জ্বালানির উদাহরণ দাও। গ্রিনহাউস প্রক্রিয়া বা গ্রিনহাউস এফেক্ট কাকে বলা হয়? পৃথিবীর বায়ুমণ্ডলে উপস্থিত কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, মিথেন ইত্যাদি গ্যাস সূর্য থেকে আগত ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট ইনফ্রারেড রশ্মি মানে অবলোহিত রশ্মিকে পৃথিবীতে আপতিত হতে দেয়, কিন্তু ভূপৃষ্ঠ থেকে দীর্ঘতর তরঙ্গ দৈর্ঘ্যের যেটা প্রতিফলিত ইনফ্রারেড রশ্মি সেটাকে মহাশূন্যে ফিরে যেতে দেয় না, মানে বাধা দেয়। ফলে পৃথিবীকে ঘিরে তার সংলগ্ন বায়ুমণ্ডলে একটি উষ্ণ বাতাবরণের সৃষ্টি হয়, একেই গ্রিন হাউস প্রভাব বলে। এটা ছায়া 232 পাতায় তোমরা পাবে। এরপরে দুটি বিকল্প জ্বালানির উদাহরণ দাও। বিকল্প জ্বালানি তোমরা লিখতে পারবে দেখো সৌরশক্তি, বায়ুশক্তি, ভূতাপ শক্তি, জোয়ারভাটা শক্তি অনেকগুলো দেওয়া হয়েছে, যে কোনো দুটি বিকল্প শক্তির নাম তোমরা টেক্সট বই থেকে লিখে নেবে। এরপরে কোন প্রকার প্রাণীদের কোষে অ্যান্টিফ্রিজ প্রোটিন থাকে আর রাইবোজোমের অবস্থান কোষের কোথায় লক্ষ্য করা যায়? লিখবে খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের কোষে অ্যান্টিফ্রিজ প্রোটিন থাকে। আর রাইবোজোমের অবস্থান, তোমরা রাইবোজোমের অবস্থানে লিখবে যে এই রাইবোজোম সাধারণত কোষের সাইটোপ্লাজমে ছড়িয়ে ছিটিয়ে থাকলেও অন্য কয়েকটি অঙ্গাণুর ভিতরে যেমন মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্টিড কিংবা এন্ডোপ্লাজমীয় জালিকা ও নিউক্লিয় পর্দার বাইরের দিকেও এই অঙ্গাণুকে আবদ্ধ অবস্থায় দেখা যায়। নেক্সট কোশ্চেন, মানব জীবনে কোন কোন ক্ষেত্রে অণুজীব প্রত্যক্ষভাবে সাহায্য করে? এখানে দেখো মানব জীবনে অণুজীবের উপকারী ভূমিকা দেওয়া হয়েছে। প্রথম পয়েন্টে তোমরা লিখবে কৃষি জমির উর্বরতা বৃদ্ধি, ক্লস্ট্রিডিয়াম, অ্যাজোটোব্যাক্টের এই যে স্বাধীনজীবী ব্যাকটেরিয়া আছে বা সিম্বিগোত্রী উদ্ভিদের মূলে যে সমস্ত মিথুজীবী ব্যাকটেরিয়া থাকে যেমন রাইজোবিয়াম, এরা বাতাসের মুক্ত নাইট্রোজেনকে আবদ্ধকরণে মানে নাইট্রোজেন ফিক্সেশনে সাহায্য করে ও নাইট্রেট যৌগ সৃষ্টির মাধ্যমে জমির উর্বরতা বৃদ্ধি করে। তাহলে ফার্স্ট পয়েন্টটা দেবে, সেকেন্ড পয়েন্টটা দরকার নেই। তারপরে 3 নম্বর পয়েন্টে চলে আসবে অ্যানাবিনা, নস্টক প্রভৃতি সায়ানোব্যাকটেরিয়া নাইট্রোজেন সংবন্ধনের মাধ্যমে ধান খেতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে। এরপরে খাদ্য উৎপাদন, এই পয়েন্টটা দেওয়ার পরে প্রথম পয়েন্টটা লিখবে ইডলি, ধোসা প্রভৃতি উৎপাদনে লিউকোনস্টক নামক ব্যাকটেরিয়া পাউরুটি, কেক প্রভৃতি প্রস্তুত করার জন্য ইস্ট ছত্রাক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে এই পয়েন্টটা দিতে পারবে দুধ থেকে দই, চিজ, পনির উৎপাদনে ল্যাক্টোব্যাসিলাস অংশগ্রহণ করে। এরপরে দেখো শিল্পক্ষেত্রে এই পয়েন্টে তোমরা লিখবে যে চামড়া ট্যান করতে পাটতন্তু নিষ্কাশনে ক্লস্ট্রিডিয়াম ব্যাকটেরিয়া উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। এরপরে ওষুধ শিল্পের ক্ষেত্রে প্রথম পয়েন্টটা দেবে দেখো স্ট্রেপ্টোমাইসিন, এরিথ্রোমাইসিন, টেট্রাসাইক্লিন প্রভৃতি অ্যান্টিবায়োটিক উৎপাদনে বিভিন্ন ব্যাকটেরিয়া প্রজাতি ব্যবহার করা হয়। পেনিসিলিন উৎপাদনে পেনিসিলিয়াম নোটেটাম এই যে ছত্রাক সেটা ব্যবহার করা হয়। কেমন, এরপরে বর্জ্য পদার্থ দূরীকরণ, এই পয়েন্টটা তুমি চাইলে দিতে পারো আবার নাও দিতে পারো। কেমন, তাহলে যেগুলো বললাম সেগুলো কিন্তু তোমরা অবশ্যই লিখবে। এরপরে বয়ঃসন্ধিকাল কি? এই সময় ছেলেদের মধ্যে কি ধরনের দৈহিক পরিবর্তন ঘটে? লিখবে শৈশব থেকে যৌবনের সময়কালকে বলে কৈশোর, কৈশোরকে বয়ঃসন্ধিও বলে। হু মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বয়ঃসন্ধিকাল হিসাবে 10 থেকে 19 বছর পর্যন্ত বয়সকে নির্ধারিত করেছে। লিখবে বয়ঃসন্ধিকালে ছেলেদের ক্ষেত্রে দেহের উচ্চতা বৃদ্ধি ঘটে, দেহের ওজন বৃদ্ধি ঘটে, কণ্ঠস্বরের পরিবর্তন হয়, দেহ পেশিবহুল হয়। এরপরে লিখবে ঘর্মগ্রন্থি ও সিবেসিয়াস গ্রন্থির ক্ষরণ বৃদ্ধি ঘটে। এছাড়া ছেলেদের ক্ষেত্রে মুখে গোঁফ দাড়ির আবির্ভাব ঘটে।
এর সাথে দেখো এই পয়েন্টটা তোমরা লিখতে পারবে, বয়ঃসন্ধিকালে ছেলেদের দেহে শুক্রাশয় ও আনুষঙ্গিক জননাঙ্গের বৃদ্ধি ও বিকাশ ঘটে এবং শুক্রাণু ও বীর্য উৎপাদন শুরু হয়। 10 নম্বর প্রশ্ন, শকুন সংরক্ষণের জন্য আমাদের দেশে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? লিখবে শকুনদের সংরক্ষণের ব্যবস্থা, প্রথম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে 2006 খ্রিস্টাব্দে মার্চ মাসে ভারত সরকার ডাইক্লোফেনাককে নিষিদ্ধ ঘোষণা করে। ডাইক্লোফেনাক হচ্ছে এক ধরনের ব্যথা কমানোর ওষুধ যা গবাদি পশুকে প্রয়োগ করা হয়। 2 নম্বর হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন স্থানে শকুন পুনর্বাসন কেন্দ্র স্থাপন করা হয়েছে, যেমন হরিয়ানার পিঞ্জোর এবং পশ্চিমবঙ্গের উত্তরে রাজা ভাতখাওয়া শহর। এরপর 3 নম্বর হচ্ছে শকুনের সকল প্রজাতিকে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের আওতায় আনা হয়েছে। 11 নম্বর প্রশ্ন, মেসকুইট গাছ কোথায় লক্ষ্য করা যায় আর এই গাছের বৈশিষ্ট্যগুলি লেখো। মেসকুইট গাছ দেখতে পাওয়া যায় দেখো মরুভূমির প্রান্তদেশ বরাবর অর্থাৎ বালিয়াড়ির কাছে এই গাছ জন্মায়। এই গাছের বৈশিষ্ট্যগুলো হলো মেসকুইট গাছ প্রচুর ডালপালাযুক্ত হয়, 2 নম্বর গাছে পাতা থাকে, 3 নম্বর হচ্ছে এরা শরীরে জল সঞ্চয় করে রাখতে পারে না, আর 4 নম্বর এদের মূল শক্ত, দৃঢ় ও বালির অনেক গভীরে প্রবেশ করে জল সংগ্রহ করতে সক্ষম। যারা টেক্সট বই থেকে লিখতে চাও 263 পাতায় তোমরা মেসকুইট গাছের সম্পর্কে পেয়ে যাবে। আজকে সেটা শেষ প্রশ্ন, সুন্দরী গাছের অস্তিত্ব রক্ষায় শ্বাসমূল কিভাবে সাহায্য করে আর শাল গাছের ব্যবহারযোগ্য অংশগুলি কি কি? তোমরা লিখবে লবণাক্ত মাটিতে অক্সিজেনের মাত্রা কম থাকায় সুন্দরী গাছের শাখামূল অভিকর্ষের বিপরীতে মাটির উপরে খাড়াভাবে উঠে আসে এবং শ্বাসকার্যে অংশগ্রহণ করে। এদের শ্বাসমূল বলে। এদের মূলের ডগায় ছোট ছোট শ্বাস ছিদ্র থাকে। এরপরে তোমরা এখানে চলে যাবে, এই জায়গাটা শ্বাসমূলের ডগায় অসংখ্য ছিদ্র থাকে, এটা একবার লিখেছে তাই জন্য এখানে লিখবে না। এই ছিদ্রের সাহায্যে সুন্দরী গাছ বাতাস থেকে সরাসরি অক্সিজেন গ্রহণ করে এবং বাতাসে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। তাহলে এরকম ভাবে তোমরা আনসারটি লিখবে। আর শাল গাছের ব্যবহারযোগ্য অংশগুলি কি কি? শাল গাছের ব্যবহারযোগ্য অংশগুলি হলো কাঠ, পাতা, আঠা, রজন, ট্যানিন, শালবীজ ইত্যাদি। শুধুমাত্র নামগুলো তোমরা লিখবে। তাহলে আজকে আমরা প্রশ্ন বৈচিত্র্য থেকে 13 নম্বর স্কুলের যে সমস্ত রিমেইনিং কোশ্চেন গুলো ছিল সেগুলোর আনসার প্রোভাইড করলাম। আশা করি আজকে ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তোমাদের কোনো সমস্যা থাকলে বা জিজ্ঞাসা থাকলে সেটাও কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। তাহলে আজকে ক্লাস এতটাই। নেক্সট ক্লাসে আমরা 14 নম্বর সেটটি সলভ করব। তাহলে তোমরা সবাই ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।